নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আশাপূর্ণা দেবী রচিত একটি অমোঘ মৃত্যু আপনাদের পরিবেশনায় আমি অস্মিতা। তাহলে শুরু করি। একটি অমোঘ মৃত্যু, আশাপূর্ণা দেবীর কলমে। কদিন পরে মাত্র আজই সকাল থেকে আবার সংসারে দিন যাপনের রীতিটা সহজ খাতে বইতে শুরু করলো। ঠিক সকাল 6:45 অনন্ত উঠে এসে ঘুম ঘুম চোখটা মুছতে মুছতে গেটের তালা খুলে তালা চাবিটা নিয়ে বাড়ির মধ্যে চলে এলো, যেমন আগে করত। তালা খোলার সঙ্গে সঙ্গেই বিমলা রকেটের গতিতে এসে বাড়ির মধ্যে ঢুকে পড়ল, যেমন আগে পড়তো। বিমলা ঢুকে আসার পরেই অনন্ত জলের পাম্পের সুইচটা অন করে দিল, যেমন আগে দিত। আর দেওয়া মাত্রই সেই চির পরিচিত উপকারী অথচ বিরক্তিকর শব্দটা একবার আচমকা একটা আর্তনাদে বাড়ির ভিতর থেকে ছাদ পর্যন্ত ঝাঁপিয়ে একটানা ঘ্যানোর ঘ্যানোর কান্না চালিয়ে যেতে লাগলো, যেমন আগে চালাতো। সব একেবারে যথাযথ, যেন সংসারে ভয়ানক একটা ওলটপালট হয়ে যায়নি। কিন্তু এ কদিন কি এসব হচ্ছিল না, ভাবলেন অমিতাভ বসু রায়। অথচ এগুলো তো বন্ধ হবার নয়, বরং হিসেব করে দেখলে এগুলো অনেক বেশি বেশি হবার কথা। বাড়িটা তো জন অরণ্য হয়ে গিয়েছিল কদিন, কিন্তু কিছুই টের পাওয়া যাচ্ছিল না। খেয়ালও হয়নি এগুলো কখন হচ্ছে, কে করছে, অথবা আদৌ হচ্ছে কিনা। মনে হচ্ছিল দিনযাত্রায় স্বচ্ছন্দ ধারাটার ওপর হঠাৎ কোথা থেকে একটা বৃহৎ পাথরের চাই এসে পড়ে প্রবাহের মুখটা দিয়েছে আটকে। প্রবাহিত ধারাটা বিরাট একটা কলরোল তুলে ঘূর্ণিপাক খেতে খেতে এলোমেলো ছড়িয়ে পড়ছে। আজই হঠাৎ সেই পাথরের ভারটা অনুভবে পাওয়া যাচ্ছে না। নইলে গতকাল সন্ধ্যাতেও সীমা যখন ট্যাক্সিতে উঠতে যাচ্ছিল, তখনও ধারণা করা যায়নি এবারের জীবনযাত্রার এই সহজ খাতটা কোথাও কোনোখানে টিকে আছে। তখন ওই পাথরের চাইটা আরও ভারী হয়ে উঠেছিল, আর ওই ঘূর্ণিপাকের কলরোলটা অধিক উদ্দাম হয়ে উঠেছিল। তখন একেবারেই ভাবা যায়নি আজই সকালে সংসারের চাকাটা এমন নির্ভুল চলতে শুরু করবে। অন্তত অমিতাভ বসু রায় ভাবতে পারেননি। এখন তাই ভেবে অবাক হচ্ছেন, সীমার সেই গেটের সামনে পড়ে আছড়া আছড়ি দৃশ্যটা যদি বা মুছে গিয়ে থাকে, সেই তীব্র তীক্ষ্ণ বিলাপ ধ্বনিটা এখন মিলিয়ে গেল কি করে? সত্যি ভীষণ অবাক হয়ে ভাবলেন। তখন যে মনে হচ্ছিল ওই মর্মান্তিক বিলোপের বাণী আর ধ্বনি বাড়ির ইট, কাঠ, লোহা, সিমেন্টের ভেতর ভেতর ঢুকে যাচ্ছে। তা ঢুকেই যদি না যাবে, অমিতাভ বসু রায় এখনও শুনতে পাচ্ছেন কি করে, ও মা গো, তোমার এই গেট থেকে জন্মের শোধ বেরিয়ে যাচ্ছি মা, আর কখনো আসবো না, তুমি শূন্য বাড়িতে আর ঢুকবো না, তোমার সীমা এ দরজা থেকে চিরকালের মতো বিদেয় হয়ে যাচ্ছে। পরিতোষ তখন মৃদু ভর্ৎসনার মতো করে বলেছিল, আহ খুকু, কি বলছিস যাতা? বাবা রয়েছেন না, বাবাকে দেখতে আসবি না তুই? তাতেও সীমা বেশি হাহাকার করে উঠেছিল, বাবাকে তোমরা দেখো দাদা, খুকু আর আসছে না। যেদিন ছুটতে ছুটতে এসে আমি মার মরা মুখ দেখেছি, সেদিনই প্রতিজ্ঞা করেছি। শেষটা আর উচ্চারণ করতে পারেনি, হু হু করে কেঁদে উঠেছিল। সীমার সে কান্না হয়তো আরও আরও অনেকক্ষণ চলত, যদি না তার বর মনে করিয়ে দিত আর দেরি করলে ট্রেন ফেল হয়ে যাবে। প্রণামের পর্ব চুকিয়েই গাড়িতে উঠতে গিয়েছিল সীমা, তাই তাড়া খেয়ে কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে গাড়িতে উঠে পড়েছিল। গাড়ি ছেড়ে দিয়েছিল, আর ওই ছেড়ে দেওয়ার ঠিক পর মুহূর্তেই প্রথম বাড়িতে মৃত্যুর স্তব্ধতা নেমে এসেছিল। নিজের দোতলার ঘরের জানলার সামনে পাতা বেতের চেয়ারটায় বসে অমিতাভ অবশ্য স্তব্ধ হয়েই বসেছিলেন, যেমন এই কদিন ধরে বসে থেকেছেন, যেমন এখন এই সকালেও বসে আছেন। কিন্তু আর কোথাও তো স্তব্ধতার স্পর্শ ছিল না। সারাক্ষণই তো কথা আর কথা, জানা অজানা সব কণ্ঠধ্বনি,
বিচিত্র সব প্রসঙ্গ অমিতাভর কানের পর্দায় আছড়ে আছড়ে এসে পড়েছে। সব থেকে বেশি সীমার কণ্ঠস্বর। সীমার গাড়ি ছেড়ে যাবার পর আর কেউ একটি কথাও বলল না, যেন হঠাৎ লোডশেডিংয়ে পুজো প্যান্ডেলের উদ্দাম মাইকটা বোবা হয়ে গেল। বাড়িতে যে পরিতোষ আর মনতোষ নামে দুটো বড় বড় ছেলে আছে, আছে মীরা নামের একটা করিতকর্মা বউ, আর তার একটা ছটফটে দুরন্ত ছেলে, আছে বাক্যবাগীশ অনন্ত, আর অবিরত তার সঙ্গে কলহ নিরত পশুপতি। এসব আর বোঝা গেল না, অন্তত অমিতাভ বসুরায় বুঝতে পারলেন না। এই স্তব্ধতার মধ্যে ডুবে গিয়ে বসে রইলেন সময়ের জ্ঞান হারিয়ে, বুঝিবা নিজেকেও হারিয়ে। অমিতাভ কি এই স্তব্ধতার গভীরে ডুবে গিয়ে মণিমালাকে ভাবতে বসেছিলেন? মণিমালার হাসি, কথা, চলাফেরা, প্রতিটি ভঙ্গি? না, তাও নয়। অমিতাভ বসুরায় নামের মানুষটা কতখানিকটা সময় যেন একটা ভাব শূন্যতার ঝাপসা ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে থেকেছিলেন। যেন অনেকক্ষণ পর খেয়াল হলো তিনি কিছু ভাবছিলেন না এতক্ষণ। খেয়াল হতে ভাবলেন বাড়ি সূত্র সবাই কি সীমাকে তুলে দিতে স্টেশনে গেছে। তারপর ভাবলেন তা কি করে হবে, একখানাই তো মাত্র ট্যাক্সি এসেছিল, সেখানাতে তো সীমা আর সীমার বরই গেল, তার দুটো মেয়েকে নিয়ে। তবে হঠাৎ খুব একটা কষ্টের অনুভূতি কামড় দিল অমিতাভ বসুরায়কে। দম আটকে আসা বুক চাপা কষ্ট। হঠাৎ পৃথিবীর সব বাতাস ফুরিয়ে গেল নাকি? ওই বাতাস ফুরোনো কষ্টটা বাড়তে বাড়তে দারুণ একটা অভিমান এসে গেল অমিতাভর। আমার কাছে কেউ আসে না কেন? আমি বলে যে একটা মানুষ আছে বাড়িতে, সেই কথাটা কি ভুলে গেল সবাই? ভুলে গেল আমি সেই কখন থেকে একা একা বসে আছি? আমারও তো খুব জলতেষ্টা পেয়েছে, জলতেষ্টা পেতেও পারে। এই কদিন ধরে তো যখন তখন ওষুধও খাইয়ে যাচ্ছিল ওরা। এতক্ষণের মধ্যে একবারও কি ওষুধ খাওয়ানোর কথা কারণ মনে হলো না? আমি কি কারণ নাম ধরে চেঁচিয়ে ডেকে উঠব? খোকার, মহির, মীরার, নিদেন পক্ষে অনন্তর নাম ধরে কেউ এলে বলে উঠব, বুঝতে পারছো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসছে, আমার ভয় করছে, তোমরা আমায় ফেলে কোথাও চলে গেছো কি? না, ডাকলেন না। ডেকে উঠতে পারলেন না বলেই ডাকলেন না। আর ক্রমশ ওই তীব্র অভিমানটাকে ঝেড়ে ফেলে দিতে চেষ্টা করে বেশ কিছুটা সফলও হলেন। ভাবলেন, কি ভাবছি বোকার মতো, ওরা আমায় একা ফেলে রেখে কোথাও চলে যাবে, কিন্তু বাতাসবদ্ধ ভাবটা যেতে চাইছে না। এটা বোধহয় শুধু মানসিকই নয়, শারীরিকও। উত্তেজনাটা থিতিয়ে গেল। ভাবলেন, এর নামই তাহলে মৃত্যু স্তব্ধতা। আর এই স্তব্ধতার শিকার হবার ভয়েই কি তাহলে একটা মৃত্যুর সঙ্গে সঙ্গে 100 রকম আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার সমারোহের মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা? আজীবনই দেখে আসছেন অমিতাভ পরিবারের কারো মৃত্যু ঘটলে একটা পারিবারিক সমারোহ, সম্মেলন, কিন্তু তার কারণ নিয়ে চিন্তা করার কথা মনে পড়েনি কখনো। আজ হঠাৎ মনে পড়ে গেল। কদিন ধরে বাড়িতে কত লোক, কত কথা, কত আয়োজন। ডেকোরেটরের লোকেরা যখন ছাদে প্যান্ডেল কাটাবে বলে মাল মশলা, বাঁশ, দড়ি এনে গেটের সামনে ফেলেছিল, বিয়ে বাড়ির মতো লাগছিল। খুকুর আর পরিতোষের বিয়ে তো এই বাড়িতেই আসার পর হয়েছে। একদিন জানলার ধারে এই বেতের চেয়ারটায় বসে কত কিছুই না দেখতে পেতেন অমিতাভ। ঝাঁকা মুটের মাথায় চাপিয়ে বাজার আসছে, যখন তখন হাঁড়ি হাঁড়ি দই আর বাক্স বাক্স মিষ্টি আসছে। অনন্ত মিনিটে মিনিটে গেট ঠেলে বেরিয়ে যাচ্ছে আর ফিরে আসছে। কি জন্যে এই বেরোনো বুঝতে পারছিল না অমিতাভ। জিজ্ঞেস করতে ইচ্ছে করতো না, কথা কইতে উৎসাহ পেত না, অথচ এখন ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে ওরা যদি কেউ কাছে এসে বসতো, পরিতোষ, মনতোষ অথবা মীরা, অমিতাভ কথা বলে বাঁচতেন একটু ওদের সঙ্গে। সে কি এই স্তব্ধতার হাত থেকে তখন কি তিনি মুক্তি পেতেন? অনেকক্ষণ পর অমিতাভর মনে হলো যেন যুগান্তর পর অনন্ত এলো হরলিক্স নিয়ে। জগতে কত রকম নতুন নতুন পানীয় দেখা দিয়েছে, ভিটামিন বহুল, প্রোটিনযুক্ত,
অমিতাভ এই আদি অনন্তকালের হরলিক্সটিকেই ধরে বসে আছেন। মণিমালা বলতেন, বেজায় রক্ষণশীল মন তোমার, নতুন কিচ্ছু নিতে চায় না। তখন অমিতাভ বসুরায় নামের এই গম্ভীর মানুষটা হাসি চাপা গলায় বলতেন, নিতে চায় না, না সেটা তোমারই ভালো, চাইলে কিন্তু মুশকিল হতো। বাবু, হরলিক্সটা খেয়ে নিন, অনন্ত সচেতন করে দেয়। আর এই দেওয়াটার সঙ্গে সঙ্গে সেই চাপা অভিমানের উত্তেজনাটা ফিরে আসে অমিতাভর। ক্ষুব্ধ গলায় বলে, এত রাত্রিরে আর হরলিক্স কেন? অনন্ত বলে, রাত্রির কোথায়, এই সময় তো খান। এই সময়? এই রাত 10টায়? অনন্ত শান্ত গম্ভীর, 10টা কি বাবু, এই তো 8টা বাজলো, 8টাতেই তো খান। ওর ওই শান্ত ভঙ্গিতে ভারী রেগে গেলেন অমিতাভ। প্রায় ক্ষেপে যাওয়া গলায় বললেন, এতক্ষণে সবে 8টা বাজলো? এই বোঝাতে এসেছিস তুই আমায়? ঘড়িগুলোও বুঝি বাড়ির ভয়ে কাঁটা হয়ে আছে। তারপর অনন্ত একটু নিঃশ্বাস ফেলল, বলল, আর কেউ বলতে আসবে না, মাসিমাই ছুটে ছুটে এসে সংসারের সকল কথা বলতো, সকল বার্তা আপনার গোচর করত। অমন জমজমাটি মানুষটা কর্পূরের মতো উবে গেল, এই তো পৃথিবী। দার্শনিক এই মন্তব্যটি করে বিদায় নিল বাক্যবাগীশ অনন্ত। অমিতাভ যেন অবাক হয়ে বসে রইল। অসময় শুতে চান না, রাতে ঘুম হবে না এই ভয়। তারপর অনেক রাত্রে, কিংবা অনেক রাতে নয়, অমিতাভর মনে হয়েছিল অনেক রাত, পশুপতি অমিতাভর রাতের খাবার নিয়ে এসেছিল, 2খানা টোস্ট, 1 প্লেট স্টু। পশুপতির সঙ্গে মনতোষ এসে দাঁড়িয়েছিল। অমিতাভ হঠাৎ ওর দিকে তাকাতে লজ্জা করল, চোখ নিচু করে অস্ফুটে বলল, তোমরা খাবে কখন? মনতোষ আস্তে আস্তে বলল, কিছু খাবো না, স্রেফ 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়ব। অমিতাভর মনে হলো এ বিষয়ে বোধ হয় তার কিছু দায়িত্ব জন্মেছে এখন। সোজা হয়ে বসলেন, বললেন, কেন? মনতোষ বলল, ভীষণ বেলায় খাওয়া হয়েছে, খুকুরা বেরিয়েছিল, ফিরতে দেরি হলো। কিন্তু এসব তো গতকালের কথা। অমিতাভ জানেন না রাত্রে কেউই কিছু খেয়েছিল কি না, নাকি সকলেই 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছিল। তার নিজের তো খেতে খেতে মনে হচ্ছিল সেই পাথরের চাইটা গলার মধ্যে আটকে আছে, অথচ আজ সকালে চেহারা আশ্চর্য রকমের স্বাভাবিক। অদ্ভুত না? অমিতাভ বসুরায় দেখলেন আজ ঠিক 7টায় তার ব্রেকফাস্ট এসে গেল, যেমন আগে আসতো, ছানা, বিস্কিট, কর্নফ্লেক্স, আপেল সিদ্ধ আর চা। অবিকল আগের মতো। হঠাৎই গেটের সামনে চোখ পড়ল, দেখলেন প্রকাণ্ড সেই নীল রঙা স্কুল বাসটা গেটের সামনে দাঁড়াচ্ছে। আজ আর কেউ কোথাও কোনোখান থেকে ভারী ভারী গলায় বলে উঠল না, যাবে না। আজ টোটো স্কুলের ইউনিফর্ম পরে, কাঁধে ওয়াটার বটল আর হাতে বইয়ের ব্যাগ ঝুলিয়ে অমিতাভর ঘরের দরজায় এসে দ্রুত লয়ে বলল, দাদু টাটা। তারপর দুধ দাঁড়িয়ে নেমে গেল, যেমন বরাবর যেত। আর ঠিক আগের মতোই অনন্তর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে তড়াক করে বাসে উঠে পড়ে ঝুঁকে হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নিল। এরপর নিশ্চয়ই বাজার চলে গেল অনন্ত। তাই নিয়ম ছিল, টোটোকে বাসে তুলে দেবার সময়ই বাজারের থলে আর টাকা নিয়ে নামত। কিন্তু বাজারের তালিকাটা গুছিয়ে বলে দেবে কে, বারবার সমঝে দেবে কে অনন্তকে, যাতে কিছু ভুল না হয়ে যায়? অমিতাভ একটা খেইহারা সুতোর জট হাতে নিয়ে বসে রইল। ঘড়ির কাঁটাটা সরতে চায় না কেন? বেলা এত বড় হয়ে গেল কেন? তবু এক সময় ঘড়ির কাঁটা নড়ল। মনতোষ অফিস যাওয়ার সাজে এসে এ ঘরের দরজায় দাঁড়ালো। মনতোষের ন্যাড়া মাথাটায় একটা সাদা গান্ধী টুপি চড়ানো, মুখটা অন্যরকম লাগছে। মনতোষ অবশ্য ভাইপোর মতো টাটা করল না, তবে ভঙ্গিটা প্রায় একই। বলল, বাবা চলি। আজই ছুটি ফুরিয়ে গেল? ফুরলো আর কি, গতকাল পর্যন্তই তো বলা ছিল। অমিতাভ আস্তে আস্তে বললেন, এত কষ্ট গেল, আর 2-1 দিন রেস্ট নিলে পারতে। না, কি হবে বাড়ি বসে থেকে? উত্তর দিল মনতোষ। দিদিমণি ট্যাক্সিতে উঠল কাঁটায় কাঁটায় 7টা, তারপরেই 8টা বাজল। দিদিমণি? তার মানে সীমা? অমিতাভ আরও উত্তেজিত হলো। সীমা চলে যাওয়ার পর মাত্র 1 ঘন্টা সময় পার হয়েছে? অনন্তকালের অনুভূতি বয়ে আনা এই সময়টা মাত্র 1 ঘন্টা? আমায় ছেলে ভোলাতে আসিস না অনন্ত। ঘন্টার পর ঘন্টা একা একা বসে আছি আমি। একা বসে থাকলে এরকমই মনে হয় বাবু, তবু তো লোডশেডিং হয় নাই। নেন, খেয়ে নেন। অমিতাভর হঠাৎ অনুভবে এলো,
খাওয়ার খুব দরকার হয়েছে। গেলাসটা নিয়ে চোঁ চোঁ করে খেয়ে নিয়ে বলল, টোটো ঘুমিয়ে পড়েছে? কখন? শুধু টোটো বাবু কেন, বাড়ির সব্বাই। বাড়ির সব্বাই? অমিতাভ চিন্তিত প্রশ্ন করল। কেন বলতো? এক্ষুনি সবাই ঘুমিয়ে গেল কেন? অনন্ত খালি গেলাসটা উঠিয়ে নিল, বলল, কেন কি বাবু, কদিন ধকলটা ভাবুন। আজ এতক্ষণে নিশ্চিন্তে হয়েছে সবাই, যেন তুফান দরিয়ার মাঝি নৌকো কিনারায় তুলে এনেছে। বাড়িতে বাইরের মানুষ আর নাই। বাপ্পা, কমজনায় ছিল। চন্দননগরের মাসির গোষ্ঠী, আমতার পিসির গোষ্ঠী, আসানসোলের জ্যাঠা জেঠি, দুর্গাপুরের মামাবাবু মামিমা, রানীগঞ্জের দাদা বৌদি, রানাঘাটের কাকা, কেষ্টনগরের কে দুজানা ছাড়া নবদ্বীপ থেকে মায়ের গুরুপুত্তুরও। 100 জনের 100 বায়নাক্কা। রাত দিন ফাই ফরমাস, এই অনন্ত হতভাগার তো জান নিকলে গেছে। এখন আর অমিতাভ বসুরায়ের মধ্যে অভিমান নেই, উত্তেজনা নেই। অবাক গলায় বললেন, এত সবাই এসেছিল? ছিল না তো কি বানিয়ে বলছি? তবু ওনাদের সঙ্গে ছ্যানাপোনাদের কথা তো বলি নাই। অমিতাভর কণ্ঠস্বর স্থলিত। এত সকলের ব্যবস্থা কে করলো অনন্ত? অনন্ত অমোঘ নিয়তির গলায় বলল, কে আবার করবে? যার দায় তিনিই করল। দায় বলে দায়, শাশুড়ি মরা দায়। দাদা বাবুদের তো মাতৃদায় বটেই, বৌদি দিদির দায় আরও অধিক। বাপস, নানান জনের নানান ফ্যাচাং। ইনি ইটি খান না, উনি ওটা খান না, গিন্নিরা আবার পশুপতির হাতের খাবার খাবেন না। বলিস কি অনন্ত? অমিতাভ বসুরায়ের প্রায় শ্বাসরুদ্ধ হয়ে আসার জোগাড়। 2 দিন ধরে মাঝে মাঝেই অনেকজন এসে এসে অমিতাভর কাছে বিদায় নিয়ে গেছেন। কেউ কেঁদে, কেউ চোখ মুছে, কেউ নীরব বিষণ্ণতায়। অমিতাভ সকলকে তেমন করে লক্ষ্যও করেননি, কিন্তু তাদের জন্যে যে এত সব ঝামেলার ব্যাপার ছিল তা কে জেনেছে? অনন্ত আরও অবলীলা অবহেলায় বলে, শুধু কি তাই, এক একজনের একও বিদেন। কেউ বলে গঙ্গা জল খেতে হয়, কেউ বলে চা খেতে নাই, কেউ বলে আজকাল কেউ এত মানে না, কেউ বলে মা তো কারোর 1 বার 2 বার মরে না, কষ্ট একটু করলেই বা। শুনে শুনে বৌদিদির তো মাথা ঝিমঝিম। দিদিমণি যাওয়া মাত্রই সেই যে গা গড়িয়ে শুয়ে পড়েছে, ব্যাস অগর ঘুম। দেখা দেখি দাদাবাবুরাও, আহা হা হা, এতদিন যা কষ্ট পেয়েছে, খাওয়ার কষ্ট, শোয়ার কষ্ট, একো ঘরে 10টা করে নোক। অমিতাভ একটু নিঃশ্বাস ফেললেন, বললেন, আমি এত সব তো কিছু জানি না, আমায় তো কেউ কিছু বলেনি। আপনাকে কে কি বলতে আসবে? আপনি হাটের রুগী, আপনার না রোগ বেড়ে যায়। এই বলে চটপট নেবে গেল একটা অনির্দিষ্টকাল বাড়ি বসে থাকা লোকের সামনে দিয়ে। জানলা দিয়ে চোখ ফেললে রাস্তার ওপারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা লোকেদের দেখতে পাওয়া যায়। সামনেই যে বাস স্টপ। অমিতাভ তাকিয়ে থাকলো, মনতোষ গিয়ে দাঁড়ালো, হাতে সেই পরিচিত কালো ব্রিফকেসটা। একটু পরে পরিতোষও এলো, দাঁড়ালো, চলে গেল, বলে গেল, সাবধানে থাকবেন। ঠিক সেই আগের মতো, যেন কোথাও খেলায় ঘুঁটিগুলো কার হাতের ধাক্কায় এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছিল। আবার গুছিয়ে সাজানো হলো তাদের। খবরের কাগজ 2খানা রেখে গেল অনন্ত, যেমন যেত। এই কদিন কাগজগুলো কোথায় যে উড়ে বেরিয়েছিল কে জানে। বাড়ির কত লোক কত হাতে ঘুরেছে, তারপর হয়তো এখানে ওখানে গড়াগড়ি খেয়েছে। তাছাড়া অমিতাভ বসুরায় নামের লোকটার কি মনেও ছিল কাগজ বলে একটা জিনিস আছে, যার জন্যে তার সকাল থেকে আগ্রহ থাকতো, অধীরতা থাকতো, আসতে দেরি হলে বিরক্তি লাগতো। আজ ওগুলো দেখে যেন বেঁচে গেলেন। ওরা যেন অমিতাভকে একটা আশ্রয়ের আশ্বাস এনে দিল। কিন্তু কই, আশ্রয় মিলছে কই? পড়তেই পারছেন না যে। কাগজ পড়ার সময় কি যেন একটা থাকতো, যাতে সবটা ভরাট আর আলো আলো থাকতো। ও, একটা উজ্জ্বল পরিস্থিতি, একটা অকুণ্ঠ কণ্ঠ। তুমি আগে ইংরেজিখানা পড়ো তো, বাংলাখানা আমায় দাও, পড়ে নি। সেই উজ্জ্বল উপস্থিতি, সেই অকুণ্ঠ কণ্ঠ সব কিছু আলোকিত করে রাখত, তাই না? এই ঘর, বারান্দা, রাস্তা, পথ চলতি মানুষ, গাড়ি, না আলাদা করে কিছু বলার নেই। সমস্ত পৃথিবীটাই সেই
উপস্থিতির আলোয় ঝলমল করত। সেই ঝলমলানিটার অভাবই অসুবিধা ঘটাচ্ছে। কাগজগুলো উল্টে পাল্টে সরিয়ে রাখল। তাকিয়ে থাকলেন জানলার বাইরে, একখণ্ড উজ্জ্বল নীল জ্যোতির্ময় শূন্যতার দিকে। রোদ চড়া হয়ে উঠছে। নীলটা এখন ঝকঝকে তলোয়ারের মতো। তাকানো যাচ্ছে না আর। চশমাটা খুলে মুছে নিলেন অমিতাভ। আর ঠিক তখনই খেয়াল হলো অনেকক্ষণ থেকে একটানা একটা কাকের ডাক শোনা যাচ্ছে, বাড়িরই কেন কোনো একটা খান থেকে। আশ্চর্য, কেউ ওটাকে তাড়িয়ে দিচ্ছে না কেন? দূর হয় লক্ষ্মী ছাড়া বলে উড়িয়ে দিচ্ছে না কেন? কেবল অপয়া ডাক ডেকে মরছে। অমিতাভ কি কাউকে জোরে ডেকে বলবে কাকটাকে কেউ তাড়াচ্ছে না কেন? শুনতে পাচ্ছ না কি বিশ্রী ডাকছে? কিন্তু কি করে বলবেন? অমিতাভই না হেসে হেসে বলতেন, খোকা দেখ, তোদের মা প্রথম ভাগখানাও পড়েনি, জানে না কাকটাকে কা কা আগেও পড়ে আ। মীরা এলো, বলল, বাবা আপনার স্নানের সময় হয়েছে। তারপর কাগজগুলো গুছিয়ে রেখে বলল, কদিন যা গোলমাল গেল, ভীষণ অনিয়ম হয়ে গেছে আপনার। নাওয়া খাওয়া কোনোটাই ঠিক মতো হয়নি। এবার কিন্তু নিয়ম মতো অনন্তকে পাঠিয়ে দেব হেল্প করতে। অমিতাভ তাড়াতাড়ি বললেন, না মা, দরকার হবে না। অমিতাভর নিজস্ব স্নানের ঘরে সবই হাতের কাছে আছে। তাছাড়া একটা ভারী টুল পাতা আছে, মণিমালার ব্যবস্থা। হার্টের রোগীর পক্ষে দাঁড়িয়ে স্নান করা ক্ষতিকর, তাই তার ধারণা ছিল। স্নানের ঘরের দরজাটা বন্ধ করে দিলেন অমিতাভ। এখন কিছুক্ষণের জন্য নিজেকে ছেড়ে দেওয়া যায়। জলের ট্যাপটা খুলে দিয়ে চুপি চুপি কথাও বলা যায়। কিন্তু কি বলবেন? মণি, তুমি চলে গেছো, এই ভয়ঙ্কর ঘটনাটা আমি কিছুতেই অনুভব করতে পারছি না কেন? কেন ভেবে ভেবে মনে করতে হচ্ছে তুমি নেই, অথচ তুমি সত্যিই চলে গেছো? এই পৃথিবীর কোনোখানে কোথাও কি আর তোমাকে দেখতে পাবো না মণি? নাকি বলবেন, মণি, তোমায় বাদ দিয়ে আমার অস্তিত্ব কোথায়? কিসের ওপর থাকবো আমি? বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কেনই বা থাকবো বলো তো? আমাকে আর কার কি দরকার? ঠক ঠক, দরজায় ধাক্কা পড়ল। বাবু, কতক্ষণ চান করছেন? অনন্ত খোঁজ নিতে এসেছে, যেটা মণিমালা নিত। অমিতাভর অসুখ করা অবধি একটু দেরি হলেই দরজায় টোকা দিয়ে সাড়া নিত মণিমালা। তাই বলে অনন্ত এত আসপর্দা হলো কি করে ওর? কে বলেছে ওকে এত সর্দারি করতে? অমিতাভর ইচ্ছে হলো চেঁচিয়ে বলে ওঠে, বেশ করব আমি, যতক্ষণ ইচ্ছে চান করব, তোদের কি? কিন্তু ইচ্ছে হলেই কি আর বলা যায়? তাড়াতাড়ি বেরিয়ে এলেন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। অনন্ত বলল, বৌদিদি বলছিল আপনার আবার বাথরুমে চিটকিনি লাগিয়ে চান করা চলবে না। এই ছুতোতেও তো চেঁচিয়ে উঠতে পারে অমিতাভ। বলতে তো পারেন, কেন কেন শুনি? হঠাৎ আমার উপর তোদের এত খবরদারি কিসের? উঠতে বসতে তোমাদের এত কথা আমি শুনবো না। হঠাৎ একবার জোরে চেঁচিয়ে উঠতে ভীষণ ইচ্ছে করছে অমিতাভর, সীমার মতো জোরে। কিন্তু অমিতাভ একটা ভদ্র ব্যক্তি তো না, নাকি? নিঃশব্দে চলে এলেন ঘরে, অথচ সেই হঠাৎ খুব চেঁচিয়ে ওঠার একটা দুরন্ত ইচ্ছেটা মনের মধ্যে পাক খেয়েই চলেছে। অনন্ত এলো। বাবু, কতদিন তো গোলমালে আপনার খাবার এ ঘরে দেওয়া হয়েছে, বৌদি বললেন আজ টেবিলে আসুন। খাবার টেবিলের ধারে মীরা দাঁড়িয়ে বলল, অনন্ত, পাখাটা বাড়িয়ে দে তো একটু। অমিতাভ আহারের আয়োজনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, এই সব চিকেন ফিকেন। মীরা শান্ত কোমল গলায় বলল, নিয়মভঙ্গ তো হয়ে গেছে বাবা, আর দোষ নেই। কদিন যা খাওয়ার কষ্ট গেছে আপনার, আমরা তো তবু দই মিষ্টি ফল টল খাচ্ছিলাম। আপনারই পাতের কাছে নুনের পাত্রটা এগিয়ে দিল। তারপর গলাটা আরেকটু তুলে বলল, পশুপতি, বাবুকে পলতার বড়া দাওনি? কি আশ্চর্য, দিয়ে যাও। তা আশ্চর্য হবারই কথা, কারণ জিনিসটা তুচ্ছ হলেও অমিতাভর বিশেষ প্রিয়। পুরনো লোক পশুপতি সেরা জানার কথা। কিন্তু মীরা, মীরা কি করে জানল? মীরা তো কখনোই টেবিলের ধারে এসে দাঁড়িয়ে থাকতো না। ফ্রিজ থেকে দই বার করে এনে পাতের কাছে রাখল মীরা। ঘরে পাতা মাঠা তোলা দুধের দই, পরিচিত নীলাভ কাচের বাটিতে। অমিতাভ বসুরায় নামের ভদ্র ব্যক্তিটির এখন সেই ভয়ানক চিৎকার করে উঠতে ইচ্ছে করল, যেরকম চিৎকার মহাশূন্য ভেদ করে কোনো একটা নামহীন কায়াহীন
ছায়ালোকে গিয়ে পৌঁছতে পারে। মণি, মণি, তোমার সংসারকে তুমি এত নিখুঁত তালিম দিয়ে রেখেছ কেন? কেন এরা এমন নিখুঁতভাবে তোমার সংসারকে চালাবে, যাতে বোঝাই যাবে না যে তুমি আছো কি নেই? না না না, এ ঠিক নয়, এ ঠিক নয় মণি, এ ঠিক নয়। তুমি খুব ভুল করেছ। তুমি মণিমালা। আমার ইচ্ছে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাক, সব কিছু উল্টো পাল্টা। এরা হোঁচট খাক, এরা দিশেহারা হোক, এদের অক্ষমতা প্রকাশ পাক, অপটুতা ধরা পড়ুক, সবাই বুঝতে পারুক কি নিপুণভাবে সব কিছু চালিয়ে এসেছ তুমি এ যাবৎ। কিন্তু তা তো হচ্ছে না মণি, তা হচ্ছে না, তা হয়নি। বাড়িতে এত লোক এসে এত দিন ধরে থেকে গেল, আমি টেরটাও পেলাম না। তার মানে তো কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অস্থিরতা তৈরি হয়নি। এতে আমার কি ভীষণ রাগ হচ্ছে মণি, কি ভীষণ দুঃখ। বুঝতে পারছো না? এ তো দস্তুর মতো তোমার অপমান, তার মানে আমারও অপমান। মণি, মণি, আমি কি কটু হব, রুক্ষ হব, জোরে জোরে প্রশ্ন করব কেন তোমরা এত নির্ভুল হবে? বাবা, আপনি যে কিছুই খাচ্ছেন না, সকালে ব্রেকফাস্টটাও তো প্রায় ফেলেই রাখলেন। আজ তো তাহলে একবার ডক্টর মিত্রকে আসতে বলতে হয়, ভালো করে একবার দেখুক উনি। অমিতাভ চমকে উঠলেন, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তাড়াতাড়ি বললেন, কেন কেন ডাক্তার, কেন? এই তো খাচ্ছি তো। প্রমাণস্বরূপ পরপর দুগ্রাস ভাত মুখে পুরে ফেললেন। আলাদা একটা প্লেটে মীরা অমিতাভর মাছটার কাঁটা বেছে রাখছিল, সেটা ওর পাতের কাছাকাছি এগিয়ে দিয়ে একটু হেসে বলল, যত টেস্টফুল মাছ তত বেশি কাঁটা, দেখেছেন বাবা? অমিতাভর চোখটা ইদানিং বেশি খারাপ হয়ে যাওয়ায় তার মাছের কাঁটা বেছে দেওয়ার হতো, আজও তাই হলো। অমিতাভ আর চেঁচিয়ে উঠতে চাইলেন না, শুধু একটা হতাশ নিঃশ্বাস চেপে ফেললেন। ভাবলেন, কি আশ্চর্য মণি, কোথাও কোনোখানে তাহলে একটু ফাঁক পাওয়া যাবে না, যেখানে তোমার মৃত্যুটাকে একটু আশ্রয় দেওয়া যায়, সামান্যতম একটু ঠাঁই? ভাবতেই লাগলেন, না, মণিমালার হাতে গড়া এই সংসারে আর কোথাও পাওয়া যাবে না সে ঠাঁই। অমিতাভ অনুভব করেছেন সেই মৃত্যুটার মৃত্যু ঘটেছে। সব দেহটাকে তুলে রাখবার গরজ কার? অমিতাভর বসুরায় ছাড়া। অমিতাভ তাই এই সবটাকে খুব সাবধানে আপন পঞ্জরা স্থিত করে লুকিয়ে ফেললেন। আশাপূর্ণা দেবীর কলমে একটি অমোঘ মৃত্যু গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন একটু। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, আমার এই কামনা রইল। নমস্কার।